दीदी तेरा डीए बहाना, हाय राम সুপ্রিম করলো কানা, ধান্দা ছিল ডিএ মারনা, হায় রাম সুপ্রিম করলো কানা। ডিএ নিয়ে আজকে ঐতিহাসিক রায়, গতকাল রাত্রেই খবর এসে গিয়েছিল যে আজকে ডিএ মামলার রায়দান হতে চলেছে এবং এই নিয়ে তিনু হনুগুলো কাল রাত থেকেই খুব লাফাচ্ছিল, কিচ্ছু হবে না, সব সেটিং আছে, সব সেটিং আছে, সব সেটিং আছে। কোনো সেটিং নেই, হিটিং ব্যাটিং হয়ে গেছে। আজকে ডিএ মামলার রায় হলো এবং সেখানে 13টি প্রশ্নের যে মূল জায়গা ছিল সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিলেন প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দিদিমণি এতদিন যেটা দাবি করে আসতেন না যে ডিএ হচ্ছে তার দয়ার দান, তার ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না, ওই সব চলবে না, পিসির বাড়ির আবদার অন্য কোথাও দেখাবেন। ডিএ সরকারি কর্মচারীদের হক, তাদের নৈতিক পাওনা, তাদের আইনগত অধিকার। সুতরাং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI মেনেই ডিএ দিতে হবে এবং বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কি কি হবে সেটা তো পুরো শিডিউলটা বলবো, কিন্তু তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ আজকে রায়ের যে অংশটা আমার লাগলো সেটা হচ্ছে 4 সদস্যের একটা কমিটি তৈরি হচ্ছে এবং সেখানে CAGর হেড তিনি থাকছেন বা তার মনোনীত সর্বোচ্চ স্তরের একজন অফিসার থাকছেন। ফলে দিদিমণি যে খেলা মেলা মোচ্ছব করে টাকা নয় ছয় করেন এবং ডিএটা মেরে দেন, সেই খেলা মেলা মোচ্ছব এবার মায়ের ভোগে যেতে চলেছে এবং নিজের ভোট কেনার জন্য যে অনিয়ম বেনিয়মগুলো করেন সেইগুলোর ফাইল এবার বেরিয়ে আসতে চলেছে। অনেকেই একটু হয়তো হতাশ হবেন এবং হচ্ছেনও, দেখছি যে মাত্র 25%। না না না, পুরো রায়টা বুঝুন, মাত্র 25%-এর কথা বলা হয়নি। সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল মানে দেখুন এই মামলার রায় আগেই হয়ে গিয়েছিল। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই লেজে গোবরে হয়েছিল। একদম প্রথম যে মামলাটা হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, যেখানে আবার বলা হয় যে দিদিমণির পেয়ারের লোকেদেরই দায়িত্ব দেওয়া হয় বিচার করার জন্য। তো তারা একমাত্র বলেছিলেন যে না, ডিএ নিয়ে কেউ কোনো দাবি করতে পারে না। সেই প্রথম মামলাতে হার হয়েছিল, তার ফলে এটা মহামান্য হাইকোর্টে যাওয়ার চান্স পেয়েছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার চান্স পেয়েছিল এবং প্রত্যেকবার 6টা জায়গায় 6বার দিদিমণির দলের হার হয়েছে, দিদিমণির সরকারের হার হয়েছে, তবুও গা জোয়ারি করে দিয়ে দেয়নি। শেষ পর্যন্ত SLP করেছিলেন, স্পেশাল লিভ পিটিশন, এবং সেখানেও আজকে রায়দানটা শুনানি হয়ে গেছিলো, অনেকদিন আগেই রায়দানটা স্থগিত ছিল, আজকে সেই রায় এলো। এবং সেখানে যখন এই মামলাটার SLPর হিয়ারিং চলছে তখন পরিষ্কারভাবে মহামান্য দুই বিচারপতি জানিয়ে দিয়েছিলেন যে এই মামলায় যা গতি প্রকৃতি, যা আগের রায় আছে সেখান থেকে স্পষ্ট যে ডিএ দিতে হবে তোমাদের। সুতরাং ইমিডিয়েটলি তোমরা যেটা করো 50% ডিএ দিয়ে দাও। কিন্তু রাজ্য সরকার বা ওই যে শম্ভু নিশুম্ভু আছে না, আমার আপনার ট্যাক্সের পয়সায় কোটি কোটি টাকা খরচ করে দিদিমণি যাদের রেখেছেন এই ডিএটা মেরে দেওয়ার জন্য, এই টাকা মেরে দেওয়ার জন্য, মানুষের হকের পাওনাটা দেবেন না বলে, তো তারা বলেছিলেন যে 50% যদি দিতে হয় সরকার দেউলিয়া হয়ে যাবে, তাই 50% দিতে বলবেন না হুজুর। তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 25% দিন, সেটাও দেননি, সেই ডিএটাও মেরে দেওয়ার ধান্দা করেছিল। কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে সেই যে 25%-এর অর্ডারটা দিয়েছিলাম সেটা ইমিডিয়েট বেসিসে রিলিজ করো, 31 মার্চের মধ্যে এই যে 25%-এর ব্যাপারটা আছে সেটা কিছুতেই বকেয়া রাখা যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, রাজ্যই একটা মোটামুটি তখন হিসেব করে বলেছিল যে পুরো যে বকেয়া ডিএটা আছে সেটা দিতে গেলে প্রায় 40,000 কোটি টাকা তাদের খরচ হবে। সুতরাং এই 25% দেওয়া মানে ইমিডিয়েটলি দিদিমণির কাছ থেকে 10,000 কোটি টাকা বেরোবে, মানে যেটা তিনি ওই ভোটে জেতার জন্য রেখে দিয়েছিলেন, আবার হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফাঁকা বাড়াতেন, ওই মহিলা ভোটটা কেনার চেষ্টা করতেন, সেই সব আপাতত মায়ের ভোগে গেছে। কিন্তু এই 25% দিয়ে দিলেও বাকি 75% কী হবে, বাকি 75% কী হবে? দেখুন, রাজ্য বারবার একটা গাঁদুনি গিয়েছে, সেই গাঁদুনিটা হচ্ছে যে রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য তারা ডিএ দিতে পারছে না, তারা ডিএ দিতে চায় কিন্তু কেন্দ্র সরকার নাকি 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে ইত্যাদি প্রভৃতি গাল গল্প শুনিয়ে গেছে এবং প্রত্যেকবার আমরা সেটার প্রতিবাদ করেছি, কিন্তু কে কার কথা শোনে? এর দিদিমণি বলে দিয়েছে না, দিদিমণির ওই 3.5 বছরের জেল খাটা আসামি মালটা আছে, ওই পাপোস ভাটাংশু আছে, তারা চিরিং বিরিং করে লাফিয়ে গেছে যে দেখো কেন্দ্র টাকা দিচ্ছে না বলে ডিএ দিতে পারছি না। তো যাই হোক, ওই সব কোনো কথা শোনেনি। মহামান্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যে
যে জাজমেন্ট আজকে দিলেন সেখানে 4 সদস্যের একটা কমিটি করে দিয়েছেন। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রয়েছেন, সেখানে ছত্তিশগড় হাইকোর্টের কিংবা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন একজন চিফ জাস্টিস রয়েছেন, একজন প্রাক্তন বিচারপতি রয়েছেন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সিএজির যিনি হেড তিনি সেই কমিটিতে থাকবেন, বা তিনি যদি মনে করেন তিনি একজন কাউকে নমিনেট করতে পারেন, খুব সিনিয়র পর্যায়ের অফিসার, তিনি এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটিটা করে দেওয়ার ফলে এবং সেখানে সিএজিকে ঢুকিয়ে দেওয়ার ফলে দিদিমণিকে সবথেকে বড় বাঁশটা ভোটের আগে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিল। কীভাবে? দেখুন, এতদিন এই যে সিএজির কাজটা কি হচ্ছে, রাজ্য সরকারের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা খরচ হবে এবং সেই খরচটা সঠিকভাবে হয়েছে কিনা, ওই কেষ্ট মোড়লের কাছে, ওই মানিক ভট্টাচার্যের কাছে, ওই জীবন কৃষ্ণর কাছে, ওই বালু মল্লিকের কাছে তাদের পকেটের উন্নয়ন হয়েছে, হওয়ার কথা নয়, হওয়ার কথা সাধারণ মানুষের উন্নয়ন, সেই টাকাটা ঠিকঠাক খরচ হয়েছে কিনা সেইটা এই সিএজি দেখে। এবং সেটা বেসিক্যালি বিধানসভাতে একটা কমিটি থাকে যেটাকে বলা হয় পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেখানে বিরোধীদের দেওয়া হয়। কেন বিরোধীদের দেওয়া হয়? কেননা এটাই ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, এটাই ভারতবর্ষের গণতন্ত্র। কেন না, সরকার যারা করছে, সরকার যারা চালাচ্ছে তারা খরচ করবে, কিন্তু সেই খরচটা মানুষের উন্নয়নের জন্য হচ্ছে কিনা সেটা দেখবে বিরোধীরা। এবং বিরোধী ও সরকার উভয় পক্ষ যখন সিঙ্কে থাকবে তখনই সেই জায়গাটা স্যাটিসফাই হবে। এবং বিরোধীরা এই পিএসসি কমিটির চেয়ারম্যান যখনই পাবে, সেই যে রিপোর্টটা হবে তারা সিএজিকে দেবে, সিএজি এটাকে অডিট করে দেখবে যে হ্যাঁ সঠিক হচ্ছে কিনা। কিন্তু এইখানেই গুপিবাজিটা করে এসছেন এতদিন ধরে দিদিমণি। তিনি দেখুন প্রত্যেকবার এই কমিটির মাথায় যাদেরকে বসিয়েছেন তারা হচ্ছেন ছদ্মবিরোধী, অর্থাৎ বিধানসভার মধ্যে আমাদের স্পিকার বুঝতে পারেন না যে তাদের দল চেঞ্জ হয়েছে কিনা, বিধানসভার বাইরে তারা কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে জয় বাংলা করে চিচিয়ে যান। সেখানে মুকুল রায় হোক, সেখানে কৃষ্ণ কল্যাণী হোক, সেখানে সুমন কাঞ্জিলাল হোক, এদেরকে ওই পিএসসিতে বসিয়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে এদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হয় আর সিএজিকে দিয়ে অডিট করানো হয় না। এইবার যেটা মুশকিলটা হলো, সিএজিকে যেহেতু এখানে মহামান্য সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল, তাহলে রাজ্যের কাছে এখন দুটো রাস্তা খোলা আছে। এক, এই যে ডিএর বকেয়া টাকাটা মিটিয়ে দিতে হবে, সেইটা কবে কিভাবে মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার, কীভাবে জোগাড় করছে, সুরসুর করে তারা বলে দেবে এবং প্রপার শিডিউল তাদেরকে বলতে হবে। এবং এরকম নয় যে মর্জি মাফিক আমরা 6 বছর বাদে দেবো, আমরা ক্ষমতায় এলে দেবো, ওই সব চলবে না। মে মাসের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে, 31শে মার্চের মধ্যে 25% মিটিয়ে দাও এবং এই কমিটির সাহায্য নিয়ে একটা ওয়ে আউট বার করো যে বাকি টাকাটা কবে দেবে, সেটা মেয়ের মধ্যে করো এবং মেয়ের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা করো। পালাবার কোনো জায়গা নেই দিদিমণি। এইবার যদি সুরসুর করে দিয়ে দেয় ভালো, তাহলে যে ডিএটা এতদিন ধরে মেরে রেখেছিলেন সেই টাকাটা বেরোবে, 40,000 কোটি টাকা বেরিয়ে যাবে। 40,000 কোটি টাকা এমনিতে দেনার দায়ে রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন, মাথার উপর দিয়ে চলে গেছে দেনা। সেখান থেকে 40,000 কোটি টাকা দিতে হলে ভোটের আগে যে ওই মোচ্ছব করার যে প্ল্যানগুলো চলছিল, ভোট কেনার যে প্ল্যানগুলো চলছিল, সেগুলো মায়ের ভোগে চলে যাবে। আর যে বাহানাটা এতদিন ধরে করে রাখছিলেন যে কেন্দ্র 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে না, রাজ্যের কাছে টাকা নেই, রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য আমরা দিতে পারছি না, এইবার সিএজি তার রোলটা প্লে করবে। কিভাবে প্লে করবে? সিএজি বলবে যে ঠিক আছে তোমাদের আর্থিক অবস্থা দেউলিয়া, আমাকে মহামান্য সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে যে একটা ওয়ে আউট করার, একটা রাস্তা আমাকে বার করতে হবে। তাহলে রাস্তাটা আমি কিভাবে বার করব? তুমি এক কাজ করো, তুমি যা খরচ করেছো, তোমার যা ডিপার্টমেন্টাল ফাইল আছে, তোমার কেন্দ্রের কাছে যা ডিমান্ড আছে, সমস্ত কিছু আমাকে দাও। আমি দেখছি কোথায় কি অসুবিধা আছে এবং সত্যিই যদি এই জায়গাটা থাকে সেটাই আমি সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবো। তাহলে যদি সিএজির সামনে এই সমস্ত রিপোর্ট তাকে পেশ করতে হয়, সিএজির সামনে সমস্ত ডিপার্টমেন্টের ফাইল যদি নিয়ে আসতে হয়, এই খেলা মেলা মোচ্ছব, ক্লাবকে অনুদান, ভোটের সময় তোরা উন্নয়ন বাহিনীর হয়ে কাজ করবি, দুর্গাপূজায় অনুদান, ভোটের সময় তোরা ভোটটা লুট করতে সাহায্য করবি, ওই সমস্ত কিছু এবার অডিটের আন্ডারে চলে আসবে। আর অডিটের আন্ডারে চলে এলে এখানে যে কেঁচো খুঁড়তে ডাইনোসর বেরোবে সেটা দিদিমণি খুব ভালো করে জানে, ওই 3.5 বছরের জেল কাটা আসামি খুব ভালো করে জানে, ওই পাপস ভাটাংশু খুব ভালো করে জানে, যে কারণে 11 সালে ক্ষমতায় আসার পর এখনও অবধি সিএজি দিয়ে অডিট করতে দেয়নি, সেই জন্য পিএসসি চেয়ারম্যান কোনো সময় বিরোধীদের হাতে যেতে দেয়নি। সুতরাং এখান থেকে যে কী বেরোবে সেটা বোঝাই যাচ্ছে। এবং এই রিপোর্টটা যেহেতু মে মাসের মধ্যে দিতে হবে, তার পুরো লজিস্টিক সাপোর্ট এই কমিটিটার রাজ্যকে দিতে হবে। পালাবার পথ নেই যে এখন যে করে হোক গুবলেট করে দেবো, ভোটটা একবার জিতে যাই, ভোটের পর করবো না, সেই অপশান নেই। মহামান্য সুপ্রিম কোর্ট বসে আছে এবং তারা এই মামলা কিন্তু ডিসপোজ অফ করেনি, এই মামলাকে একদম বলেনি যে ফিনিশ হয়ে গেছে। কি হচ্ছে এটা যতক্ষণ না কর্মীদের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নজর রাখছে। ফলে ফেঁসেছেন দিদিমণি, ভয়ঙ্কর রকম ফেঁসেছেন।
এমনিতেই দেখুন একটা ভয়ঙ্কর জায়গা আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা, তারা 58% ডিএ পাচ্ছেন, সপ্তম বেতন কমিশন যেটা চলছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা সেখানে 18% পাচ্ছেন। এখনই 40% গ্যাপ আছে। আজকে বাজেট আছে, শোনা যাচ্ছিল এই কর্মচারীদের মন পেতে তাদেরকে একটু বুঝিয়ে রাখতে আজকে 2-4% বাড়াতে পারেন, কিন্তু এই ডিএ মামলার রায় আজকে হয়ে যাওয়ার জন্য ইমিডিয়েটলি 10,000 কোটি টাকার ব্যবস্থা করতে হচ্ছে, সেই পার্সেন্টেজ বাড়াবার জায়গা নেই। ফলে এই যে 10 বছরের লড়াই করার পর রাস্তায় নেমে লড়াই করেছেন সরকারি কর্মচারীরা, আদালতে লড়াই করেছেন, বারবার জিতেছেন, তারপরও গাজোয়ারি করে মাননীয়া দেননি, সেই জায়গা থেকে এই বকেয়াটা আদায় করার পরও কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষোভ একটুও কমবে না, সরকারি কর্মচারীদের আন্দোলন একটিও স্তীমিত হবে না। ভোটের আগে কত ধানে কত চাল মাননীয়াকে তারা কিন্তু বুঝিয়ে দেবেন। ফলে ফলে একুল উকুল দুকুল সব কুল ভেসে গেল দিদিমণি, নাম ছালা সমস্ত কিছু চলে গেল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে দিদিমণি তো এত চোটের আইনজীবী, সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন, মে আই 5 মিনিট স্যার, মে আই 5 মিনিট স্যার তো খুব শুনলাম, তো ডিএ মামলা, এই যে গাল গল্পগুলো গোটা রাজ্যের মানুষকে বোকা বানিয়ে এতদিন ধরে শুনিয়ে এসছেন, চূড়ান্ত মিথ্যাচার করেছেন, সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে স্পষ্ট হয়ে গেল। তো সেই সময় তিনি ওই শম্ভু নিশুম্ভুকে না পাঠিয়ে কোটি কোটি টাকা খরচ করে তিনি কেন ওই গলায় কালো গামছা মাফলারটা জড়িয়ে গিয়ে বলেননি এইসব যুক্তিগুলো, সেটাও তো ভাবার বিষয় রয়েছে। আসলে দিদিমণি খুব ভালো করে জানেন অন্যায় করছেন, করেছেন, করে চলেছেন, এবং সেইটার জন্য আইনি পথে থাপ্পড় খেতে হবে। পাপ কারুর বাপকে ছাড়ে না, কিন্তু ওই কোটি কোটি টাকা খরচ করে যতখানি সম্ভব এদেরকে ডিলে করা যায় সেটা করব। কিন্তু আপনাদের বলেছিলাম যে ডিলে যতই করো বাবা, একটা সময় তো এর শেষ হবেই। ঠিক সেটাই হলো, আজকে ডিএ মামলার রায়দান হলো, এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এখানে কোনো রকম কোনো কিছু চলবে না, ইমিডিয়েটলি 25% মেটাও এবং বাকি 75%ও মেটাতে হবে। সিএজি ঢুকছে, যদি না মেটাও তাহলে সিএজি এবার তোমায় কবর খুঁড়ে বার করবে কী কী কারচুপি করেছো। এবার এখানে আর একটা ইন্টারেস্টিং কথা বলবো, যেটা এই ডিএ মামলাতে সামনে এলো। অনেকেই প্রশ্ন করছেন, বা রাজ্য সরকারও যেটা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করেছে, যে রাজ্যের নিজস্ব একটা ব্যাপার আছে, সেই অনুযায়ী রাজ্যের নিজস্ব একটা ইন্ডেক্স আছে, সেই অনুযায়ী আমরা ডিএ দেব, এআইসিপিআই মেনে আমরা দেব না। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ যারা ওই বঙ্গভবনে কাজ করেন দিল্লি বা তামিলনাড়ুতে, তাদেরকে কিন্তু এআইসিপিআই মেনেই দেওয়া হয়। রাজ্যের শীর্ষ আমলা যারা, তাদেরকে এআইসিপিআই মেনেই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। যত এই ডিএ মারার কাণ্ড কারখানাটা হচ্ছে যারা অন্যান্য সরকারি কর্মচারী আছে তাদের ক্ষেত্রে। তো যাই হোক, রাজ্য বারবার বলার চেষ্টা করেছে যে রাজ্যের একটা নিজস্ব ইন্ডেক্স আছে, কিন্তু তারা সেই জায়গা থেকে এস্টাবলিশ করতে পারেনি, রাজ্য সরকার এটা প্রমাণ করতে পারেনি যে রাজ্যের নিজস্ব ইন্ডেক্সটা কোথায় আছে। তো সেই জায়গা থেকে আইনজীবী মহলে একটা প্রশ্ন উঠছিল যে রাজ্য তো এবার ঢুকিয়ে দিতে পারে যে রাজ্যের নিজস্ব একটা ইন্ডেক্স তারা তৈরি করবে, তারা সেই জায়গাটা পারবে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই তাদেরকে চলতে হবে। কেন? একটু এখানটা টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে, কিন্তু যেটুকুনি আমি বুঝেছি, যে দেখুন, যে মুহূর্তে রাজ্য নিজস্ব ইন্ডেক্স তৈরি করবে, তখন কেন্দ্রের থেকে যখন পাওনা চাইতে যাবে না, যে ওই তোমার তো রাজ্যের নিজস্ব ইন্ডেক্স আছে, তোমার ওই ইন্ডেক্স অনুযায়ী তোমাকে পাওনা দেবো। অর্থাৎ যেখানে রাজ্য ভাবছে যে ডিএটাকে বাঁচাতে গিয়ে যেটা সরকারি কর্মচারীদের পাওনা, সেখান থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা আমি কমিয়ে দিচ্ছি, মেরে ঢুকিয়ে দিচ্ছি, সেটাকে ওই লক্ষ্মীর ভাণ্ডার ফকির ভাণ্ডার করে সেদিকে করে ভোট কিনছি। এবার তারপরে তো কম রেট দেখাচ্ছে, এই প্রাইস ইন্ডেক্সটা তো কম। এবার কেন্দ্রের কাছে যখন যাবে, রাজ্যে যদি 1,000 কোটি টাকা পাওনা থাকার কথা, 400 কোটি টাকা দেবে, বলে তোমার রাজ্যের ইন্ডেক্স অনুযায়ী তোমায় টাকা দিচ্ছি। অর্থাৎ এখানে কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে গিয়ে ওখানে কয়েক লক্ষ কোটি টাকার ঘাবলা হয়ে যাবে, সেখান থেকে কম পাবে। ফলে রাজ্য নিজস্ব ইন্ডেক্স বানাতে পারবে না, তাদেরকে এআইসিপিআই মেনেই চলতে হবে। এইবার একটা ফাইনাল কোশ্চেন অনেকেই করছে, আমি যেহেতু ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছিলাম তারপর থেকেই, যে এরপরও যদি গাজোয়ারি করে, এরপরও যদি রাজ্য সরকার টাকাটা না দেয়, যে আমাদের কাছে টাকা নেই, দেবো না, যা করার আছে করে নাও, এ তো গাজোয়ারি সবসময় দেখে এসছি, গত 15 বছর ধরে দেখছি, তাহলে কি হবে? দেখুন, আবারও বলছি যে এই মামলাটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট ডিসপোজ অফ করেনি, এবং সেখানে একদম কঠিনভাবে শিডিউল বানিয়ে দিয়েছে যে তোমাদের এটা দিতেই হবে, এবং বাকিটা এই কমিটি দেখে নিচ্ছে, তাদের সঙ্গে বসে তোমরা একটা ওয়ে আউট করো, দিতে তোমাদের হবে। এখন তারপরেও যদি মহামান্য সুপ্রিম কোর্টের রায় তারা না মানে, তাহলে কিন্তু এবার আদালত অবমাননার মামলাটা হবে, এবং আদালত অবমাননার ক্ষেত্রে সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট ফার্স্ট স্টেপ যেটা নিতে পারে, যে আগে এদেরকে রিমুভ করো,
মহামান্য রাষ্ট্রপতির কাছে সরাসরি আবেদন চলে যাবে যে এই রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের আইনকেও মানে না, ভারতীয় সংবিধান মানে না, সুতরাং এরকম অসাংবিধানিক সরকারের এক মুহূর্ত সরকারে থাকার কোনো অধিকার নেই, এদেরকে রিমুভ করো, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। অর্থাৎ ডিএ মামলার যে বড় ঢেউ সেটা কিন্তু আছড়ে পড়ল, নবান্ন সুনামিতে তলিয়ে যেতে চলেছে। 40,000 কোটি টাকা বার করো, না বার করতে পারলে তোমাদের অর্থনৈতিক কী কী জালিয়াতি করেছো, কোথায় কোথায় টাকা মেরেছো, কোথাকার টাকা কোথায় ঘাপলা করেছো, কেন্দ্রের কাছে যে টাকা বাকি আছে বলছো সেটা সত্যিই আছে কিনা, তার সমস্ত কিছু খুঁটিনাটি ভোটের আগে মানুষের সামনে চলে আসবে। এবং তার থেকেও বড় কথা, আদালত অবমাননার জন্য এই সরকারকে বরখাস্ত করার জন্য কিন্তু এবার মহামান্য রাষ্ট্রপতির কাছে রেকমেন্ডেশন চলে যাবে। ফলে সব মিলিয়ে দিদিমণির জন্য একটা সুন্দর উপহার বছরের শুরুতেই চলে এলো। পাপ কারোর বাপকে ছাড়ে না, সেটা আবারও এস্টাবলিশ হলো। হ্যাঁ, ন্যায় পেতে হয়তো কিছুটা দেরি লাগলো, কিন্তু ন্যায় শেষ পর্যন্ত এলো, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের হাত ধরে। কি বলবেন সামগ্রিক ডিএ রায় নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।